আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজ গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমেই এরকম একটি চামচ হাতে নাও, নিয়ে তোমরা লক্ষ্য করো এই চামচের দুইটি পৃষ্ঠ রয়েছে। একটি ভিতরের দিকে যে পৃষ্ঠ, এইটির নাম হলো অবতল পৃষ্ঠ, এবং বাইরের দিকে যে পৃষ্ঠ, এই পৃষ্ঠটির নাম হলো উত্তল পৃষ্ঠ। তোমরা যদি একটি চকচকে চামচকে তোমার সামনে এইভাবে উত্তল পৃষ্ঠটা তোমার দিকে ধরো, তাহলে দেখবে তোমার ছবি দেখা যাচ্ছে, এবং এই ছবিটি একটু ছোট আকারে দেখা যাচ্ছে এবং সোজা। এরপরে একটু ঘুরিয়ে নিয়ে ভিতরের পৃষ্ঠ অর্থাৎ অবতল পৃষ্ঠের দিকে তুমি তাকাও, তাহলে দেখবে তোমার উল্টো একটা ছবি দেখা যাচ্ছে। এবং তুমি যদি আস্তে আস্তে অনেক কাছে নিতে থাকো, তাহলে দেখবে একসময় সোজা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এই সোজা প্রতিবিম্ব তোমরা তোমাদের নিজেদের ছবিটা অত স্পষ্ট দেখতে পাবে না, এক্ষেত্রে ছোট আকারের কোনো বস্তু ব্যবহার করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উত্তল পৃষ্ঠে যে ছবিটি দেখলে, এই উত্তল পৃষ্ঠটি এখানে উত্তল দর্পণ হিসেবে কাজ করেছে, এবং অবতল পৃষ্ঠটি এক্ষেত্রে অবতল দর্পণ হিসেবে কাজ করেছে। আমি আরেকটু স্পষ্ট করি বিষয়টি। তোমরা লক্ষ্য করো, আমরা যদি এই চামচটির দিকে লক্ষ্য করি, দেখো এখান থেকে একটা বৃত্তচাপের মতো হয়ে আছে। এই বৃত্তচাপকে আমরা যদি একটা বৃত্ত কল্পনা করতাম, তাহলে মনে হচ্ছে যে একটা এই বক্র অংশটি একটি বৃত্ত থেকে কেটে নেয়া। অর্থাৎ এখান থেকে আমরা পুরো একটা বৃত্ত আঁকলে একটা বৃত্তের মতো আকৃতি পাচ্ছি। অর্থাৎ একটা বৃত্তাকার বা গোলীয় কোনো কাছ থেকে যদি আমরা একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়ে তার হয় বাইরের দিকে অথবা ভিতরের দিকে যদি পাড়া লাগাই, তাহলে একটি উত্তল দর্পণ এবং অন্যটি অবতল দর্পণ তৈরি হবে। এক্ষেত্রে দেখো, আমরা যদি বাইরের পাশে পাড়া লাগাই কাছের ক্ষেত্রে, তাহলে ভিতরের দিকে প্রতিফলক পৃষ্ঠ হবে এবং সেটি হবে অবতল দর্পণ। এবং যদি আমরা ভিতরের দিকে পাড়া লাগাই, তাহলে বাইরের দিকে হবে প্রতিফলক পৃষ্ঠ এবং সেটি হবে উত্তল দর্পণ। শিক্ষার্থী বন্ধুরা, এই গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা কয়েকটি সংজ্ঞা জেনে নেব। গোলীয় দর্পণ সম্পর্কিত যে সংজ্ঞাগুলো আমরা জানবো, সেগুলোর একটি তালিকা তোমরা দেখে নাও। প্রথমে আমরা মেরু সম্পর্কে জানব। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে গোলীয় দর্পণের মেরু বলে। চিত্রে পি বিন্দু হলো মেরু। এবার বক্রতার কেন্দ্র। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র বলে। চিত্রে সি বিন্দুটি হলো গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। এবার বক্রতার ব্যাসার্ধ। গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের ব্যাসার্ধকে গোলীয় দর্পণের বক্রতার ব্যাসার্ধ বলে। চিত্রে সিপি রেখাটি হলো বক্রতার ব্যাসার্ধ। এবার প্রধান অক্ষ। গোলীয় দর্পণের মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাকে বলা হয় প্রধান অক্ষ। দুই ধরনের দর্পণের ক্ষেত্রে আমরা প্রধান ফোকাসটি আলাদাভাবে শিখব। অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, সেটি হলো অবতল দর্পণের প্রধান ফোকাস। চিত্রে এফ হলো অবতল দর্পণের প্রধান ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হওয়ার পর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটি হলো প্রধান ফোকাস। চিত্রে এফ হলো উত্তল দর্পণটির প্রধান ফোকাস। এক্ষেত্রে মনে হচ্ছে এফ বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলো অপসৃত হচ্ছে। এবার ফোকাস দূরত্ব। গোলীয় দর্পণের মেরু এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব। চিত্রে তোমরা দেখো, উত্তল এবং অবতল উভয় দর্পণের ক্ষেত্রেই ফোকাস দূরত্বটিকে কালো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের দেখাবো কিভাবে একটি সমতল দর্পণ,
উত্তল দর্পণ এবং অবতল দর্পণ চিহ্নিত করা যায়। দর্পণ চিহ্নিত করার জন্য আমরা এরকম একটি ছোট লক্ষ্যবস্তু অথবা আমাদের নিজেদের হাতের আঙুল ব্যবহার করতে পারি। আমরা প্রত্যেক ক্ষেত্রেই লক্ষ্যবস্তুটি দর্পণকে স্পর্শ না করে কাছাকাছি ধরবো এবং বিম্বগুলো দেখার চেষ্টা করব। তোমরা লক্ষ্য করো, আমরা একটি দর্পণের সামনে একটি লক্ষ্যবস্তু ধরলাম। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্যবস্তুটির একটি সোজা প্রতিবিম্ব গঠিত হয়েছে। এক্ষেত্রে প্রতিবিম্বটি লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের সমান হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পেরেছো দর্পণটি কি, কোন দর্পণ। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, এই দর্পণটি হলো সমতল দর্পণ। এবার তোমরা লক্ষ্য করো, এখন আমি যে দর্পণটির সামনে লক্ষ্যবস্তুটি ধরে রেখেছি, এক্ষেত্রে আমার যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এই প্রতিবিম্বটি সোজা প্রতিবিম্ব, কিন্তু এই প্রতিবিম্বটির দৈর্ঘ্য লক্ষ্যবস্তুর চেয়ে একটু ছোট। যদি দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখলে লক্ষ্যবস্তুটির সোজা এবং খর্বিত বিম্ব গঠিত হয়, তাহলে সেটি হবে উত্তল দর্পণ। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা লক্ষ্য করো, এখন আমি দর্পণের সামনে একটি লক্ষ্যবস্তু রাখলাম। তোমরা দর্পণে যে বিম্ব দেখতে পাচ্ছ, তোমরা লক্ষ্য করো, এই বিম্বটি হলো আমাদের লক্ষ্যবস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব এবং সোজা প্রতিবিম্ব। লক্ষ্যবস্তুর চেয়ে বড় প্রতিবিম্ব গঠিত হয় অবতল দর্পণে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দর্পণকে স্পর্শ না করে কিভাবে চিনতে পারবো? আমরা দর্পণের সামনে একটি আঙুল অথবা একটি ছোট লক্ষ্যবস্তু রাখবো, যে লক্ষ্যবস্তুটি দর্পণকে স্পর্শ না করিয়ে একবারে দর্পণের কাছে ধরবো, এবং দর্পণটিতে যদি লক্ষ্যবস্তুর সোজা প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর সমান হয়, তাহলে দর্পণটি হবে সমতল দর্পণ। সোজা প্রতিবিম্ব যদি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হয়, তাহলে সেটি হবে উত্তল দর্পণ, এবং সোজা প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে যদি বড় হয়, তাহলে সেটি হবে অবতল দর্পণ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দর্পণ চেনার উপায়গুলো ভালোভাবে বুঝেছ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।